স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একজনের জীবনের গল্প এবং তার অমূল্য কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব, যিনি শুধুমাত্র বিজ্ঞানের জোরেই নয়, বরং নিজের চরম নম্রতা দিয়ে আক্ষরিক অর্থে একটা পুরো জাতিকে বদলে দিয়েছিলেন। চলুন একসাথে এই অসাধারণ মানুষটির জীবন দর্শনটা একটু গভীরভাবে এক্সপ্লোর করা যাক। ডক্টর এপিজে আব্দুল কালামের খুব বিখ্যাত একটা উক্তি দিয়ে শুরু করা যাক। উনি বলতেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। মানে এই একটা কথার ভেতরেই কিন্তু আজ আমাদের আলোচ্য মানুষটির অদম্য ইচ্ছাশক্তি আর কাজের প্রতি ডেডিকেশনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, সমুদ্র সৈকতে হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করা একটা ছোট্ট ছেলে ঠিক কিভাবে একটা দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি আর বিশ্বজুড়ে সম্মানিত একজন বিজ্ঞানী হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা দারিদ্র্য থেকে শুরু করে রাষ্ট্রপতির চেয়ার পর্যন্ত উনার এই অবিশ্বাস্য যাত্রাটা দেখব, আর সেই সাথে শিখে নেব কার্যকরী কিছু লিডারশিপ প্রিন্সিপাল। প্রথম পর্ব, দারিদ্র্যের মাঝে জন্ম নেওয়া এক রূপকল্প। আমরা ফিরে যাচ্ছি ১৯৩১ সালের রামেশ্বরমে, ঠিক যেখান থেকে এক দরিদ্র মাঝের ছেলে তার অসাধারণ নিয়তি গড়ার কাজ শুরু করেছিলেন। সাফল্যের জন্য ড কালাম জীবনের শুরু থেকে মূলত 4টা মন্ত্রে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আর নিজে সেটা মেনেও চলতেন। প্রথমত, একটা মহৎ লক্ষ্য বা ভিশন সেট করা। দ্বিতীয়ত, সেই লক্ষ্যের জন্য ক্রমাগত জ্ঞান অর্জন করে যাওয়া। তৃতীয়ত, কঠোর পরিশ্রম করা। আর 4 নম্বর হল যে কোনো পরিস্থিতিতেই অধ্যাবসায় বা লেগে থাকার মানসিকতাটা বজায় রাখা। ওনার জ্ঞান অর্জনের ক্ষুধা আসলে কতটা তীব্র ছিল সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। ভোর 4টের সময় অঙ্কের ক্লাসে যাওয়ার জন্য তিনি রাত 3টে উঠে মাইলের পর মাইল বৃষ্টিতে ভিজে হেঁটে যেতেন। এরপর পরিবারের সাহায্যে তিনি হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করতেন। আর হ্যাঁ, বিক্রি করার আগেই কিন্তু পুরো খবরের কাগজটা নিজে পড়ে ফেলতেন। সেই সময় কেরোসিনের খুব অভাব ছিল, তাই ওনার বাবা মা অন্ধকারে বসে থাকতেন, যাতে সে বাঁচানো কেরোসিনের আলোয় ছেলে রাত 11টা পর্যন্ত পড়াশোনা করতে পারে। এই শুরুর দিকের কষ্টগুলো কিন্তু ওনাকে দমাতে পারেনি, বরং শিক্ষার প্রতি এমন এক অদম্য জেদ তৈরি করেছিল যা ওনার পুরো জীবনটাকেই বদলে দেয়। দ্বিতীয় পর্ব, অধ্যাবসায়ের সাহায্যে ব্যর্থতাকে জয়। এবার আমরা দেখব এই যে বিশাল অধ্যাবসায় বা লেগে থাকার কথা বলছিলাম, সেটা ওনার প্রাতিষ্ঠানিক আর প্রারম্ভিক পেশাগত জীবনে কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। টানা ৭২ ঘণ্টা, হ্যাঁ ঠিকই শুনেছেন, কোনো ঘুম নেই, কোনো খাবার নেই। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ার সময় ওনাকে যখন একটা বিমানের নকশা তৈরির কাজ দেওয়া হলো, শর্ত ছিল 3 দিনের মধ্যে শেষ না করলে স্কলারশিপ বাতিল হয়ে যাবে। আর এই স্কলারশিপের জন্যই কিন্তু ওনার বোন নিজের গয়না পর্যন্ত বন্ধক রেখেছিলেন। তো সেই অসম্ভবকে সম্ভব করার জন্য তিনি আক্ষরিক অর্থে টানা 3 দিন না ঘুমিয়ে কাজটা শেষ করেছিলেন। আচ্ছা, প্রকৃত সমস্যা আর নিছক অসুবিধার মধ্যে পার্থক্যটা আসলে কি? ইসরোর একদম শুরুর দিকে দিনগুলোতে ড কালাম গোয়ালঘর আর চার্চের ভেতরে মহাকাশ কর্মসূচির কাজ শুরু করেছিলেন। এমনকি সাইকেলে করে রকেটের যন্ত্রাংশ নিয়ে যেতেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে সত্যিকারের ফোকাস থাকলে এই ধরনের নিছক অসুবিধা বা শারীরিক সীমাবদ্ধতা কাউকে আটকে রাখতে পারে না। উনার মতে প্রকৃত সমস্যা হলো যদি ঘরে আগুন লাগে আর মানুষ ভেতরে আটকে পড়ে, বাকি সবকিছুই হলো জাস্ট ছোটখাটো অসুবিধা। তৃতীয় পর্ব, প্রকৃত নেতৃত্বের এক মাস্টার ক্লাস। এই পর্যায়ে এসে আমরা ব্যর্থতার এমন একটা টার্নিং পয়েন্ট দেখব যা ওনাকে লিডারশিপের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল। ১৯৬৯-এর কথা। কালাম SLV-3 প্রজেক্টের দায়িত্ব নিলেন। শুরু হলো প্রতিদিন 18 ঘণ্টা করে একটানা 10 বছরের হাড়ভাঙা খাটুনি। কিন্তু ১৯৭৯ সালে বিশ্ব মিডিয়ার সামনে SLV-3 এর উৎক্ষেপণ চরমভাবে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই খুব হতাশাজনক একটা অবস্থা। কিন্তু ঠিক তার 1 বছর পর ১৯৮০ সালে এই একই SLV-3 সফলভাবে উৎক্ষেপণ করা হয় আর একটা বিশাল বিজয় অর্জিত হয়। এই দীর্ঘ পরিশ্রম আর চরম ব্যর্থতার পর অবশেষে একটা বিশাল সাফল্যের মুখ দেখেছিল পুরো দল। এই পুরো ঘটনাটা থেকে তৎকালীন ইসরো চেয়ারম্যান সতীশ ধাওয়ান এক অনন্য নেতৃত্বের মডেল স্থাপন করেছিলেন।
1979 সালের ব্যর্থতার সময় তিনি নিজে মিডিয়ার সামনে এসে সমস্ত ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছিলেন এবং কালামকে পুরোপুরি আগলে রেখেছিলেন। অথচ 1980 সালে যখন সাফল্য এলো তখন তিনি নিজে পেছনের সারিতে সরে দাঁড়িয়ে সাফল্যের পুরো ক্রেডিট কালাম আর ওনার দলকে দিলেন। একজন প্রকৃত নেতা ঠিক এভাবেই ব্যর্থতার দায় নিজে নেন এবং সাফল্যের কৃতিত্ব নিজের টিমকে দেন। চতুর্থ পর্ব, একটি জাতির স্থপতি। লিডারশিপের এই অমূল্য শিক্ষাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে তিনি কিভাবে মিসাইল ম্যান হয়ে উঠলেন এবং একটা দেশের প্রতিরক্ষাকে কতটা শক্তিশালী করলেন, এবার আমরা সেটাই দেখব। প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের এমন একটা দারুণ মেলবন্ধন সত্যিই খুব কম দেখা যায়। গাইডেড মিসাইলের নকশা করার সময় তিনি সরাসরি প্রাচীন পুরাণ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। মহাভারতের বর্বরিকের গল্প, যার তীর একদম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারত, এবং ভগবান কৃষ্ণের সুদর্শন চক্র, যা অনেকটা রিমোট কন্ট্রোলড অস্ত্রের মতো কাজ করত, এই প্রাচীন কনসেপ্টগুলোই উনাকে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে অগ্নি এবং পৃথিবীর মতো দুর্দান্ত সব মিসাইল তৈরিতে অনুপ্রাণিত করেছিল। ওনার প্রখর বুদ্ধির আরেকটা মাস্টারস্ট্রোক দেখা যায় 1998 সালের পোখরান পারমাণবিক পরীক্ষার সময়। বিদেশি স্যাটেলাইটগুলোর নজরদারি ফাঁকি দেওয়ার জন্য তারা 3টে রুদ্ধশ্বাস কৌশল নিয়েছিলেন। প্রথমত, সমস্ত বিজ্ঞানীদের সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশ দেয়া। দ্বিতীয়ত, স্যাটেলাইটগুলো পার হওয়ার মাঝখানে যে অন্ধকার বা ব্লাইন্ড স্পট সময়টুকু থাকে শুধু তখনই কাজ করা। আর তৃতীয়ত, পরের স্যাটেলাইট আসার আগেই সমস্ত কাজের চিহ্ন নিখুঁতভাবে মুছে ফেলা। এই ব্রিলিয়ান্ট কৌশলগুলোর জন্যই ভারত পুরো বিশ্বের নজরদারির ঠিক নাকের ডগায় অত্যন্ত গোপনীয়তার সাথে পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছিল। পঞ্চম পর্ব, জনগণের রাষ্ট্রপতি। চলে আসছি 2002 সালে, যখন এই অত্যন্ত মেধাবী বিজ্ঞানী দেশের সর্বোচ্চ পদে আসীন হলেন। চরম নম্রতা বা হিউম্যালিটি কাকে বলে জানেন? দেশের সর্বোচ্চ পদে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিআইপি অতিথি কারা ছিলেন শুনলে আপনি অবাক হবেন। একজন ছিলেন স্থানীয় মুচি, যিনি এক সময় ওনার ছেঁড়া জুতো সেলাই করে দিতেন, আর অন্যজন একজন সাধারণ ধাবা মালিক, যিনি ওনার স্ট্রাগলিং ফেজে ওনাকে মাঝে মাঝে অতিরিক্ত রুটি খেতে দিতেন। নিজের দুর্দিনে যারা পাশে ছিলেন, এত বড় পদে গিয়েও তিনি তাদের কাউকে ভুলে যাননি। একজন যুগান্তকারী নেতার মোট সম্পত্তি ঠিক কতটা হতে পারে বলে মনে হয়? মাত্র 2টো সুটকেস, 2500 বই, একটা বীণা, 6টা শার্ট, 4টে প্যান্ট, একটা ঘড়ি, একটা সিডি প্লেয়ার, একটা ল্যাপটপ এবং মাত্র একজোড়া জুতো। তিনি ঠিক 2টো সুটকেস নিয়েই রাষ্ট্রপতি ভবনে ঢুকেছিলেন, আর মেয়াদ শেষে ঠিক ওই 2টো সুটকেস নিয়েই হাসি মুখে বেরিয়ে এসেছিলেন। বস্তুগত সম্পদের প্রতি ওনার এই চরম অনাগ্রহের ঠিক উল্টো দিকে ছিল আরেকটা চমকপ্রদ সংখ্যা, 40। এই সংখ্যাটি মূলত বিশ্বব্যাপী বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির অবিশ্বাস্য পরিমাণকে নির্দেশ করে। 352 টাকা, হ্যাঁ, মাত্র 352 টাকা। একবার ওনার পরিবার যখন রাষ্ট্রপতি ভবনে বেড়াতে এসেছিল, তখন তাদের চায়ের বিল বাবদ ঠিক এই পরিমাণ টাকা তিনি নিজের বেতনের চেক থেকে পরিশোধ করেছিলেন। ওনার যুক্তি ছিল, রাষ্ট্রপতি ভবনের দায়িত্ব শুধু রাষ্ট্রপতির, তার পরিবারের নয়। সততার এমন অনন্য মানদণ্ড সত্যি বিরল। ষষ্ঠ পর্ব, এক অমর উত্তরাধিকার। একেবারে শেষ পর্যায়ে এসে আমরা এমন একজন মানুষের বিশ্বব্যাপী পদচিহ্ন দেখব, যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে প্রাণে একজন শিক্ষক ছিলেন। পরবর্তী প্রজন্মের ক্ষমতায়নে ওনার যে ডেডিকেশন, সেটা কিন্তু শুধু দেশের সীমানায় আটকে থাকেনি। জাতিসংঘ ওনার জন্মদিনকে বিশ্ব ছাত্র দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুইজারল্যান্ড তো ওনার সফরের দিনটিকে তাদের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপন করে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তিনি ঠিক সেভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, যেভাবে তিনি পুরো জীবনটা বেঁচেছিলেন, IIM শিলংয়ে ছাত্রদের উদ্দেশ্যে একটা লেকচার দেওয়ার ঠিক মাঝখানে। ওনার একটা খুব বিখ্যাত কথা আছে, দেশের সেরা মস্তিষ্কগুলো ক্লাসরুমের শেষ বেঞ্চগুলোতেও পাওয়া যেতে পারে। জানেন কি, এই কথাটা ওনার শৈশবের একটা বেদনাদায়ক স্মৃতি থেকে এসেছিল। স্কুলে যখন ওনাকে জোর করে পেছনের বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই ছোটবেলার ঘটনাই ওনার ভেতর নিজেকে প্রমাণ করার আর বিশ্ব পরিবর্তনের এক অদম্য জেদ তৈরি করেছিল। আজকের এই বিশ্লেষণের
একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ডক্টর কালামের জীবন আমাদের খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। অধ্যবসায়, নম্রতা আর একটা মহৎ লক্ষ্য, এই তিনটি জিনিস কাজে লাগিয়ে কিভাবে আমরাও এই পৃথিবীতে নিজেদের একটা অমোঘ স্বাক্ষর রেখে যেতে পারি, এই প্রশ্নটা রইল সবার কাছে। এই অসাধারণ জীবনই আমাদের সবাইকে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগাক, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।